let's start the video. আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের সকল স্টুডেন্ট। সো আজকে আমরা বাগধারা আজকের এই পর্বে আমরা বাগধারা থেকে এমসিকিউগুলো সমাধান করব। সো এটা একদম প্রিমিয়াম। শুরু করতেছি আমরা। এখানে বলা হয়েছে বলা হয়েছে যে কাছাঢিলা বাগধারাটির অর্থ কি? কাছাঢিলা বাগধারাটির অর্থ কি? কাছাঢিলা বাগধারাটির অর্থ হচ্ছে দেখো অসাধারণ। কাছাঢিলা বাগধারাটির অর্থ হচ্ছে অসাধারণ। কাছাঢিলা বাগধারাটির অর্থ হচ্ছে আমাদের অসাধারণ। কাছাঢিলা অর্থ হচ্ছে অসাধারণ, বাগধারার অর্থ হচ্ছে অসাধারণ। এরপর আছে হচ্ছে অনন্ত গরিব, বলা হয়েছে অনন্ত গরিব, অত্যন্ত গরিব, বলা হয়েছে অত্যন্ত গরিব। অত্যন্ত গরিব মানে হচ্ছে ছাপোষা। অত্যন্ত গরিব মানে ছাপোষা। অত্যন্ত গরিব মানে ছাপোষা। অত্যন্ত গরিব মানে হচ্ছে ছাপোষা। অত্যন্ত গরিব মানে ছাপোষা। অত্যন্ত গরিব মানে ছাপোষা। অত্যন্ত গরিব মানে ছাপোষা। মগের মুল্লুক বলা হয়েছে মগের মুল্লুক মানে হচ্ছে অরাজকতা। মগের মুল্লুক মানে হচ্ছে অরাজকতা। মগের মুল্লুক মানে একদম যেটাকে বোঝানো হয় যে এটা কি মগের মুল্লুক পাইছো, এই টাইপের কথাগুলো বলা হয় যে মগের মুল্লুক মানে হচ্ছে অরাজকতা, মানে যেখানে কোনো নীতি নাই, কোনো নাই, সেটাকে বলা হয় অরাজকতা। সো সেটাকে বলা হয়েছে মগের মুল্লুক। যেটা কি মগের মুল্লুক পাইছো মানে এখানে কিন্তু নীতি নাই, এটা বোঝানো হয়। এরপর বলা হয়েছে যে শ্রম বিমুখ মানে কি? যার মানে শ্রমের প্রতি কোনো নাই, সেটাকে বলা হয় শ্রম বিমুখ। তো শ্রম বিমুখ মানে এখানে ননের পুতুল বোঝানো হয়েছে। বলে না যে ননের পুতুল, অনেকে বলে যে ননের পুতুলের মতো কাজকর্ম করে। ননের পুতুল মানে হচ্ছে যে কিছু করে না, মানে কিছু করে না, শুধু বসে থাকে, সেই ননের পুতুল মানে হচ্ছে শ্রম বিমুখ। মানে হচ্ছে যে কিছু করে না, তাকে বলা হয় শ্রম বিমুখ। শ্রম বিমুখ মানে হচ্ছে ননির পুতুল। শ্রম বিমুখ মানে কি? ননির পুতুল। এরপরে আছে হচ্ছে সপ্তমে চড়া মানে হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। সপ্তমে মানে কি? প্রচণ্ড উত্তেজনা। সপ্তমে মানে হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। সপ্তমে মানে কি? প্রচণ্ড উত্তেজনা। সপ্তমে মানে হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। সপ্তমে মানে হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। এরপর দেখি আমরা যে দেখেছে উড়নচণ্ডী মানে কি? বেহিসাবি। উড়নচণ্ডী লোক থাকে না কিছু, যারা বেহিসেবে টাকা খরচ করে, তাদেরকে বলা হয়েছে উড়নচণ্ডী। সো উড়নচণ্ডী মানে হচ্ছে কি? বেহিসাবি। উড়নচণ্ডী মানে কি? বেহিসাবি। উড়নচণ্ডী মানে হচ্ছে বেহিসাবি। এরপর দিকে হচ্ছে ঠোঁটকাটা কারা? ঠোঁটকাটা কাদেরকে বলা হয়? যারা হচ্ছে এখানে চমস্কর দেওয়া আছে, এটা হচ্ছে বেহায়া হবে। সো এটা হবে কি? বেহায়া। মানে বেহায়াও হয়, আবার এই যে কী বলছে চমস্করও হয়। সো বেহায়াও হয় আবার চমস্করও হয়। সো ঠোঁটকাটা মানে যে বেহায়া যদি অপশনে থাকে তাহলে বেহায়া হবে, আর যদি চমস্কর অপশনে থাকে তাহলে চমস্কর হবে। সো বেহায়া মানে ঠোঁটকাটা মানে কি? বেহায়া বা চমস্কর। সো নেক্সট বলছে তালপাতার সেপাই বলা হয়। তালপাতার সেপাই মানে একদম তালপাতা মানে একদম যে সহজ সরল একদম সেপাই। তো ছিপছিপে মানে একদম মানে তার শরীরে কোনো মেদ টেদ নাই, এটাকে বলা যায় ছিপছিপে গড়ন। ছিপছিপে মানে একদম স্মুথ, যেটাকে বলা হয়। তো এই ছিপছিপে মানে হচ্ছে তালপাতার সেপাই। আমরা যারা ছোটোবেলায় খেলছিলাম তালপাতার সেপাই দিয়ে, সেই তালপাতার সেপাই মানে হচ্ছে ছিপছিপে একদম পাতলা, এই টাইপের কিছু। তালপাতা পাতলা হয় অনেক। সো নেক্সট আছে আমাদের ঠোঁটকাটা। সো এই যে দেখো আমি বলছিলাম এর আগে যে ঠোঁটকাটা মানে হচ্ছে বেহায়া। এই যে ঠোঁটকাটা মানে দেখো এখানে বেহায়া হবে। এখানে উত্তরটা কী হবে? বেহায়া হবে। ঠোঁটকাটা মানে বেহায়া, অথবা আগে যেটা ছিল আমার ঠিক মনে নাই, যে ওইটা হবে বেহায়া। মানে ঠোঁটকাটা মানে বেহায়া, অথবা ওইটা হবে ঠোঁটকাটা মানে। সো এরপরে বলছে যে সোনায় সোহাগা মানে হচ্ছে কি? মানিকাঞ্চন যোগ। এটা আরেকটা কি জানি একটা আছে, সোনায় সোহাগা মানে একটা কি জানি আছে। সো মানিকাঞ্চন যোগ এটা হবে। আবার কি জানি একটা সংযুক্তি টাইপের কিছু একটা আছে। সোনায় সোহাগা মানে সংযুক্তি টাইপের কিছু একটা আছে, সেটা হবে সংযুক্তি। আর এই যে
মণিকাঞ্চন যোগ, এই দুইটা মানে যদি কোথাও সোনায় সোহাগা মানে যদি ওই সংযোগটা থাকে, আমার ঠিকমতো মনে নেই, দেখলে পরে বলে দেবো। সো ওইটা থাকলে ওইটা হবে, আর যদি দেওয়া থাকে যে মণিকাঞ্চন, তাহলে শুধু মণিকাঞ্চনই হবে। সো নেক্সটে বলছে যে কি সুযোগ সন্ধানী মানুষ থাকে না, সুযোগ সন্ধানী যারা মানে সুযোগ খোঁজে, সেই সুযোগ সন্ধানী মানে হচ্ছে তীর্থের কাক, সুযোগ সন্ধানী। এখানে তীর্থের কাক মানে হচ্ছে আমার সুযোগ সন্ধানী, তীর্থের কাকটা মানে হচ্ছে সুযোগ সন্ধানী। সো তীর্থের কাক মানে কি আমাদের সুযোগ সন্ধানী, মানে তীর্থের কাক, সুযোগ সন্ধানী মানে হচ্ছে কি তীর্থের কাক। নেক্সটে বলছে কি সুসময়ের বন্ধু যারা সময় মানে সময় যখন সুসময় থাকে তখন বন্ধুত্ব করে, আবার যখন সুসময় চলে যায় তখন তারা বন্ধুত্ব ছিন্ন করে। এটা হচ্ছে কি দুধের মাছি, সুসময়ের বন্ধু হচ্ছে দুধের মাছি। সুসময়ের বন্ধু কি দুধের মাছি, সুসময়ের বন্ধু হচ্ছে আমাদের দুধের মাছি, সুসময়ের বন্ধু হচ্ছে দুধের মাছি, সুসময়ের বন্ধু হচ্ছে দুধের মাছি, সুসময়ের বন্ধু হচ্ছে দুধের মাছি। সো বলছে নিচের কোনটি, বলছে নিচের কোন বাগধারাটির অর্থ বিশৃঙ্খল। সো বিশৃঙ্খল মানে কি, বিশৃঙ্খল মানে এখানে দেখতে পাচ্ছি যে জগা খিচুড়ি মানে কিন্তু বিশৃঙ্খল, এটা একদম বিশ্লেষণ করার কিছু নয়, আমরা জানি জগা খিচুড়ি মানে বিশৃঙ্খল। নিচের কোনটি নিচের কোন বাগধারাটি ভরপুর অর্থে ব্যবহৃত হয়, ভরপুর অর্থে প্রকাশ করে, ভরপুর অর্থ প্রকাশ করে কি টইটুম্বুর, যে টইটুম্বুর মানে কি ভরপুর, টইটুম্বুর মানে আমাদের কি ভরপুর, টইটুম্বুর মানে হচ্ছে ভরপুর। এবার দেখি বাইরে পরিপাটি মানে হচ্ছে লেফাফা দুরস্তি মানে হচ্ছে বাইরে যে দুরস্ত মানে হচ্ছে লেফাফা দুরস্ত মানে হচ্ছে বাইরে যে পরিপাটি থাকে কিন্তু ভিতরে তার ইয়া থাকে না, মানে সেরকম পরিপাটি থাকে না, কিন্তু বাইরে এসে পরিপাটি থাকে, সেটাকে বলা হয় লেফাফা দুরস্তি। সো লেফাফা দুরস্ত মানে হচ্ছে বাইরে, লেফাফা দুরস্তি হইতে হয় বা লেফাফা দুরস্ত মানে হচ্ছে বাইরে পরিপাটি। ওকে, বলছে অন্ধকে যে অনুকরণ করে, এটা হচ্ছে কি গড্ডালিকা প্রবাহ। সেটা গড্ডালিকা প্রবাহ, অন্ধ অন্ধ অনুকরণ মানে হচ্ছে গড্ডালিকা প্রবাহ। এক সেকেন্ড, কনফিউশন লাগতেছে। কি ছিল অন্ধ অনুকরণ, অন্ধ অনুকরণ মানে অন্ধ অনুকরণ মানে কি গড্ডালিকা প্রবাহ, হ্যাঁ ঠিক আছে। গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ, গড্ডালিকা প্রবাহ মানে আমার হচ্ছে অন্ধ অনুকরণ, গড্ডালিকা প্রবাহ মানে কি অন্ধ অনুকরণ, গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে আমাদের অন্ধ অনুকরণ, গড্ডালিকা প্রবাহ মানে কি অন্ধ অনুকরণ, গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ, গড্ডালিকা মানে হচ্ছে অন্ধ অনুকরণ। এরপরে দেখি, এরপরে নিচের কোনটি ক্ষয়ের খা বলা হয় কোনটাকে, ক্ষয়ের খা বলা হয়, ক্ষয়ের খা হচ্ছে চাটুকারকে বলা হয় ক্ষয়ের খা, চাটুকারকে কি বলা হয় ক্ষয়ের খা বলা হয় হচ্ছে চাটুকারকে বলা হয় ক্ষয়ের খা, চাটুকাকে বলা হয় ক্ষয়ের খা বলা হয় হচ্ছে চাটুকাকে বলা হয় ক্ষয়ের খা, চাটুকাকে বলা হয় ক্ষয়ের খা, চাটুকাকে বলা হয় ক্ষয়ের খা বলা হয় কাকে, চাটুকাকে বলা হয় ক্ষয়ের খা। এবারে দেখি চাটুকাকে বলা হয় ক্ষয়ের খা। এবারে বলছে ইতর বিশেষ মানে পার্থক্য বোঝানো হয়, হ্যাঁ পার্থক্য, ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য বোঝানো হয়, ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য বোঝানো হয়, ইতর বিশেষ মানে পার্থক্য বোঝানো হয়, ইতর বিশেষ মানে পার্থক্য বোঝানো হয়। এইটা একটু আর কি ডিফিকাল্ট, যে ক্ষয়ের খা বলতে কি বোঝানো হয়, এটাকে বলা হয় চাটুকার, ক্ষয়ের খা বলতে কি বোঝানো হয়, চাটুকারকে বোঝানো হয়, ক্ষয়ের খা মানে হচ্ছে চাটুকার, ক্ষয়ের খা মানে চাটুকার। সো তারপরে দেখা যাচ্ছে ভাগ্যের খেলা অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে, ভাগ্যের খেলা বলে আছে হচ্ছে অদৃষ্টের পরিহাস, যেগুলো একটু ডিফিকাল্ট সেগুলো একটু ভালো করে মনে রাখবো, সেগুলো একটু ডিফিকাল্ট। সো অদৃষ্টের পরিহাস মানে হচ্ছে কি আমাদের হচ্ছে ভাগ্যের খেলা, অদৃশ্যের পরিহাস মানে ভাগ্যের খেলা। তারপরে বেহায়া মানে এখানে পড়ছিলাম যে ঠোঁটকাটা মানে কি বেহায়া। সো এই ঠোঁটকাটাটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, সো এটাতে দিয়ে রাখতে পারো, এটা আসবেই, কারণ না কোনো টেস্ট পরীক্ষায় এটা আসবে, এবং বোর্ডেও এটা আসবে, সো এটাকে এক্সট্রা দিয়ে রাখতে পারো।
5 স্টার বলা যায়। হচ্ছে কি বেহায়া। সো বেহায়া আর এই যে মানে মেইন যে ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি ঠোঁটকাটা। ঠোঁটকাটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠোঁটকাটা অথবা বেহায়া, অথবা একটা ওয়ার্ড দেখছিলাম এখানে। সো এই তিনটা ওয়ার্ড থেকে আসবে হচ্ছে এটা। সো এটা একটু ইম্পর্টেন্ট বেশি। সো তারপরে আসি কি আমরা বলছেন নিচের কোনটি দিবা স্বপন বাগধারা অর্থ প্রকাশ করে। দিবা স্বপন মানে কি, যে দিনের স্বপ্ন দেখে। সো দিবা স্বপন মানে কি অলিক কল্পনা মানে হচ্ছে যে দিনে যেটা কল্পনা। দিবা স্বপন মানে হচ্ছে কি আমরা রাতে স্বপ্ন দেখি, রাতে কিন্তু সেটা কল্পনা হয় না, এটা কিন্তু ডিরেক্ট স্বপ্ন হয়। আর দিবা স্বপন মানে আমরা সেটা কল্পনা করি। সো দিবা স্বপন মানে হচ্ছে অলিক কল্পনা। সো নেক্সটে যাই আমরা দেখি। বলছে গোল্লায় যাওয়া মানে কি নষ্ট হওয়া। গোল্লায় যাওয়া মানে নষ্ট হওয়া, এটা এভাবে বোঝানোর কোনো নাই যে গোল্লায় যাওয়া মানে কি। গোল্লায় যাওয়া অনেকে জানি যে গোল্লায় যাওয়া মানে নষ্ট হওয়া, অনেকে বুঝতে পারছি যে গোল্লায় যাওয়া মানে কি। সো বলছে যে এই যে উপযুক্ত, আমি একটা ওয়ার্ড বলছিলাম হয়তো বা এখানে, যে উপযুক্ত মিলন। সো উপযুক্ত মিলন মানে কিন্তু হচ্ছে আমার মণিকাঞ্চন যোগ। উপযুক্ত মিলন মানে কি মণিকাঞ্চন যোগ। উপযুক্ত মিলন মানে হচ্ছে মণিকাঞ্চন যোগ। উপযুক্ত মিলন মানে কি ভাইয়া মণিকাঞ্চন যোগ। উপযুক্ত মিলন মানে কি মণিকাঞ্চন যোগ। উপযুক্ত মিলন মানে হচ্ছে মণিকাঞ্চন যোগ। সো তোমরা এটাকে স্টার দিয়ে রাখতে পারো, এটা একাধিক আসতে পারে। সেটাকে 3 স্টার দিয়ে রাখলাম, এটা আসতে পারে। সো উপযুক্ত মিলন শব্দ। উপযুক্ত মিলন বলতে কি বোঝানো হয়েছে ভাইয়া মণিকাঞ্চন যোগ। এইটা আমি একটু আগেই তোমাদের একটা দেখাইছিলাম। এই যে সুসময়ের বন্ধু, এই যে সুসময়ের বন্ধু মানে হচ্ছে ভাই সুসময়ের বন্ধু মণিকাঞ্চন যোগ। আর হচ্ছে তোমাদের সুসময়ের বন্ধু আমি বলছিলাম যেটা সংযোগ টাইপের কিছু একটা আছে। সো এটা হচ্ছে তোমার উপযুক্ত মিলন। সুপযুক্ত মিলন এখানে কি হবে সুসময়ের বন্ধু। সরি, ভুল হইতেছে আমার হয়তো কথা। এখানে বলা হয়েছে, সেটা ভুল হয়েছে আমার, এটা না। এই যে সোনায় সোহাগা, ভুল করছিলাম, এটা যে সোনায় সোহাগা অর্থটা আছে না, এই সোনায় সোহাগা মানে হচ্ছে মণিকাঞ্চন যোগ। সোনায় সোহাগা মানে হচ্ছে মণিকাঞ্চন যোগ। এই সোনায় সোহাগা থেকেই আসছে হচ্ছে তোমার সোনায় সোহাগা মানেই হচ্ছে তোমার কোথায় গেল উপযুক্ত মিলন। সো এখানে কি আসতে পারে ভাইয়া, এখানে আরেকটা অপশন আসতে পারে সোনায় সোহাগা। সো এখানে আরেকটা অপশন আসতে পারে, আমি লিখে দেই সোনায় সোহাগা। সো সোনায় সোহাগা মানে এই তিনটা ওয়ার্ড ভালো করে মনে রাখবা। সোনায় সোহাগা এই যে মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা মণিকাঞ্চন যোগ, আর হচ্ছে উপযুক্ত মিলন। এই তিনটা থেকে কোনো একটা এসে যাবে হয়তো ইনশাআল্লাহ বলা যায়। এই তিনটাই কিন্তু তিনটারই অর্থ কিন্তু একই প্রশ্ন, বাগধারাতে এই তিনটাকে একই অর্থে প্রকাশিত করা হয়েছে। ওকে, সো নেক্সটে বলছে কি বলছে গোড়ায় গলদ মানে শুরুতেই ভুল। গোড়ায় গলদ মানে শুরুতেই ভুল। সো গোড়ায় গলদ মানে শুরুতেই ভুল। গোড়ায় মানে শুরুতে, মানে শুরুতে বা প্রথমে, গলদ মানে হচ্ছে ভুল। সো গোড়ায় গলদ মানে হচ্ছে শুরুতেই ভুল। সো গোড়ায় গলদ মানে কি শুরুতেই ভুল। ওকে, নেক্সট বাক্যের বর্গ যখন, এগুলো মূল বই থেকে, এগুলো আমাদের লাগবে না। আর দেখি যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখেন, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পড়াই দিতেছি আর কি। সো এইখান থেকে টেস্টের জন্য আর ইম্পর্টেন্ট কিছু নাই। সো আমরা এখন চলে যাব, আমরা আর কি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি যেহেতু। সো এবারে আমাদের আছে হচ্ছে কি বাগঅর্থগুলো আছে, এবার আমরা বাগঅর্থগুলো দেখব। সো বাগঅর্থগুলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পরিচ্ছেদ কত ভাইয়া, পরিচ্ছেদ হচ্ছে ভাই এটা আমাদের 39। সো পরিচ্ছেদ 39 হচ্ছে কি বাগঅর্থ। সো লেটস স্টার্ট দ্য পরিচ্ছেদ। ওকে, বাগঅর্থ মানে হচ্ছে কি বলছে গবাক্ষ মানে কি, গবাক্ষ শব্দ দ্বারা জানালা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়। গবাক্ষ অর্থ দ্বারা জানালা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় ভাইয়া, অর্থ বদল হয়ে যায়। গবাক্ষ দ্বারা যে জানালা বোঝায় তাহলে কি হয় ভাইয়া, অর্থের বদল হয়ে যায়। অর্থের কি হয়ে যায়, বদল হয়ে যায়। অর্থের কি হয়, বদল হয়ে যায়। সো অর্থের বদল হয়ে যায়।
সো গবাক্ষ দ্বারা এই গবাক্ষ দ্বারা যখন জানালাকে বোঝানো হয় তখন অর্থের বদল হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়। তারপরে বলছে অভিধানে শব্দ গ্রহণের বেলায় শব্দের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়? অভিধানে শব্দ গ্রহণের বেলায় কোনটাকে প্রাধান্য দেওয়া হয়? তোমার হচ্ছে বাচ্চার্থকে প্রাধান্য দেওয়া হয়। কিসেকে? বাচ্চার্থকে প্রাধান্য দেওয়া হয়। অভিধান মানে হচ্ছে তোমার যেটাকে আমরা ইংরেজি ডিকশনারি বলে সেটাকে বলা হয় অভিধান। সো অভিধানে কোনো কিছু যুক্ত করলে কি হয় ভাইয়া? বাচ্চার্থ কি হয়? বাচ্চার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়। বাচ্চার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এরপর হচ্ছে বর্ষ শব্দের অর্থ বছর হলে অর্থের কি পরিবর্তন হয়? অর্থ প্রসারণ ঘটে। অর্থ দেখো প্রসারণ ঘটছে। বর্ষ মানে কিন্তু বছর, আবার এই বর্ষকে আবার বছর হিসাবে বলা হয়েছে যে বর্ষ অর্থের কি হয়েছে? প্রসারণ ঘটছে। অর্থের কি হয়েছে? প্রসারণ ঘটছে। অর্থের কীভাবে প্রসারণ ঘটছে? এটা ছিল বর্ষ থেকে আসছে কি বছর। তো এখানে কি হয়েছে? অর্থের প্রসারণ ঘটছে। এরপরে নেক্সট হচ্ছে কি অপরূপ শব্দটি দ্বারা কি বলছে? শ্রীহীনতা না বুঝিয়ে অনির্বাচনীয় সৌন্দর্যকে বোঝালে অর্থ কি রূপ পরিবর্তন হয়? সেটা হচ্ছে অর্থের উন্নতি হয়। কীভাবে হয়? অর্থের উন্নতি হয়। তোমরা দেখি বলছে অপরূপ শব্দটি দ্বারা যদি কি বোঝানো হয় আমরা এটা দেখবো না, এটা কিন্তু আমাদের হুদাই দিচ্ছে। সো এটা না বুঝে যদি আমাদের এইটা বোঝায় যে অনির্বাচনীয় সৌন্দর্য। তোমরা যদি একটু দেখো এখানে বলছে কি অনির্বাচনীয় সৌন্দর্য। এটাকে দেখো শব্দরূপ ছিল না, একটা সুন্দর শব্দ ছিল শব্দরূপ। এই শব্দরূপটা থেকে অপরূপ ছিল। অপরূপ দ্বারা কিন্তু এইটাকে বোঝানো হয় না যেটা খুব সৌন্দর্য, এটা কিন্তু মানে অন্য দিক থেকে বোঝানো হয়েছে, কিন্তু ডিরেক্ট কিন্তু বোঝানো হয়েছে অপরূপ, মানে এটাকে কিন্তু অপরূপ বোঝানো হয়েছে। আর এখানে বলা হয়েছে অনির্বাচনীয় সৌন্দর্য, মানে যার কোনো নির্বাচন করা যায় না। তো যেহেতু অনির্বাচনীয় সৌন্দর্য সেহেতু এটা হবে কি অর্থের উন্নতি হয়েছে। কি হয়েছে ভাই? অর্থের উন্নতি হয়েছে। ওটা অর্থের উন্নতি হয়েছে। এটা ডিফিকাল্ট, এটা একটু মনে রাখা লাগবে। অর্থের উন্নতি হয়েছে, তো এর কিছু ডিফিকাল্ট আছে, এগুলো একটু মনে রাখা ছাড়া কি উপায় নেই। সো আরে নেক্সটে আমরা আসি। বলছে নিচের বাক্যে মাথা শব্দটি লক্ষ্যার্থে ব্যবহৃত আছে। মাথার লক্ষ্যার্থে ব্যবহার হয়েছে কি? এখানে দেখি আমরা ডিরেক্ট উত্তর পড়বো। তো ডিরেক্ট উত্তরটা এখানে দেখতে পাচ্ছি যে ঘ নাম্বার। তো বলছে রফিক সাহেব গ্রামের মাথা। রফিক সাহেব মাথা অর্থে ব্যবহার হয়েছে মাথা না, যেখানে মাথা বোঝানো হয়েছে, মাথাটাকে হাইলাইট করে বোঝানো হয়েছে। সো রফিক সাহেব গ্রামের মাথা, এটা থেকে রফিক সাহেব গ্রামের মাথা। তারপরে হচ্ছে শব্দের অভিধানে অর্থের বাইরে ব্যবহৃত অর্থকে কি বলে? অর্থের বাইরে ব্যবহৃত অর্থকে লক্ষ্যার্থ বলে। অর্থের বাইরে ব্যবহৃত শব্দের অভিধানের অর্থের বাইরে ব্যবহৃত অর্থ কি বলে? লক্ষ্যার্থ বলা হয়। কি বলা হয়? লক্ষ্যার্থ। অভিধানের বাইরে যেটা ব্যবহার করা হয় অভিধান অর্থের বাইরে যেটাকে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি? লক্ষ্যার্থ। এটাকে বলা হয় লক্ষ্যার্থ, যেটা একটু ডিফিকাল্ট, দেখে নিবা। এবার আমরা নেক্সটে যাই। সো বলছে যে ইতিবাচক শব্দের অর্থ নেতিবাচক অর্থে যদি প্রকাশিত হয়। ইতিবাচক মানে হচ্ছে হ্যাঁবোধক শব্দ। হ্যাঁবোধকটা যদি কখনো নাবোধকের মতো ব্যবহৃত হয় সেটা হবে কি? জ্যাঠামি। সেটাকে বলা হয় কি? জ্যাঠামি ব্যবহৃত হয়েছে। এখানে ইতিবাচক অর্থে নেতিবাচক অর্থ ব্যবহৃত হয়েছে হচ্ছে জ্যাঠামিতে ইতিবাচক মানে হচ্ছে হ্যাঁবোধক বাক্যে নাবোধক প্রকাশ পাইছে। জ্যাঠামি। ইতিবাচক বাক্যে নেতিবাচক প্রকাশ পেয়েছে হচ্ছে জ্যাঠামি। ইতিবাচক বাক্যে নেতিবাচক প্রকাশ পেয়েছে কি? জ্যাঠামি। বলছে ইতিবাচক অর্থে নেতিবাচক অর্থ আবারও একটা বলছে ইতিবাচক অর্থে নেতিবাচক প্রকাশ পেয়েছে আবারও কিসে?
এখানে বলছে ইতিবাচক অর্থে নেতিবাচক ব্যবহৃত হওয়াকে কি বলা হয়? অর্থের অবনতি। ইতিবাচক মানে একটা ভালো শব্দ থেকে একটা খারাপ শব্দ, হ্যাবোধক শব্দ থেকে একটা নাবোধক শব্দ চলে গেছে, সেটা তো শব্দের অবনতি হবে। সো এটা বোঝা যাইতেছে যে এটা শব্দের অবনতি হবে। এটা কী হবে? শব্দের অবনতি হবে। বলছে একটি 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 শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে? একটা শব্দ যখন আমরা শুনি, সেই শব্দটা শোনার সাথে সাথে আমাদের মনে যে আমাদের মনে কি জেগে ওঠে? মনে যে একটা ছবি জেগে ওঠে, কিছু একটা কল্পনা বা কিছুটা বলার সময় আমাদের মনে যে একটা ছবি জেগে ওঠে, এই ছবিটাকে মূলত বলা হয়েছে যে কী বলা হয়? এই ছবিটাকে বলা হয় কি ভাইয়া? এই ছবিটাকে বলা হচ্ছে বাচার্থ বলা হয়। কি বলা হয়? বাচার্থ। এই ছবিটাকে বলা হয় কি? বাচার্থ। এই ছবিটাকে বলা হয় বাচার্থ। এই ছবিটাকে বলা হয় কি? বাচার্থ। ছবিটাকে বলা হয় বাচার্থ। বাচার্থ শব্দের কোন অর্থে বাচার্থ শব্দ কোন ধরনের অর্থ প্রকাশ করে? 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 ওয়েট বাচার্থ শব্দ কোন অর্থ প্রকাশ করে? সো এটা আমি শিওর না, অতটা দেখা যাচ্ছে না, হয়তো বা প্রত্যক্ষ হইতে পারে। বাচার্থ প্রত্যক্ষ হইতে পারে, সো এটা আমি শিওর না। সো এখান থেকে আর আমাদের একটু দেখি, আমাদের এখানে একটা প্রশ্ন আছে। এখানে বলছে যে মিগ্রিয়া শব্দ দ্বারা হরিণ বোঝালে অর্থের কি পরিবর্তন হবে? মিগ্রিয়া শব্দ দ্বারা হরিণ বোঝালে অর্থের কিরূপ পরিবর্তন হবে? ভাইয়া অর্থ সংকুচিত হয়ে যাবে। মিগ্রিয়া অর্থ দ্বারা কি বোঝাইলে? হরিণ বোঝাইলে। যেখানে মিগ্রিয়া শব্দটা একটু বড় বড় মনে হচ্ছে না, কিন্তু হরিণ একটু ছোটো ছোটো মনে হচ্ছে, এখানে সংকোচন হবে মানে ছোট হবে। সংকোচন প্রসারণ সম্পর্কে জানা। সংকোচন মানে ছোট হওয়া, আর প্রসারণ মানে হচ্ছে যে প্রসার দেওয়া আছে এখানে। আচ্ছা, প্রসারণ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। সংকোচন মানে হচ্ছে ছোট হওয়া, প্রসারণ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। এখানে ছোট হয়েছে, এখানে সংকোচ বোঝানো হয়েছে, সংকোচন বোঝানো হয়েছে, সংকোচ বোঝানো হয়েছে। ওকে, সো আমাদের পরিচ্ছেদ হচ্ছে 39 আর 40 শেষ। সো নেক্সট আমরা কোনো পরের পরিচ্ছেদ নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।